শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জ্বালানি তেলের সংকট, এই প্রতিবেদন প্রতিনিয়তই গণমাধ্যমে দেখা যাচ্ছে। নানা পদক্ষেপের পরও সংকট কাটছে না। রেশনিং সিস্টেম ছিল, সেটি তুলে দেওয়া হয়েছে, কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে, সেই জায়গাতেও শিথিলতা এসেছে। কিন্তু তারপরও তেলের যে সংকট, জ্বালানি তেলের, সেই সংকট যেন কোনোভাবেই কাটছে না, কোনোভাবেই কমছে না। পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কেন কাটছে না জ্বালানি তেলের সংকট। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ পাঠান, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে আরও রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান আইএফডিসি। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ক্যাবের উপদেষ্টা এবং জ্বালানি বিশ্লেষক ডক্টর শামসুল আলম। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর শামসুল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। স্যার, আমরা যে কথাগুলো অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, আপনিও জানেন দীর্ঘদিন থেকে জ্বালানি নিয়ে নানা রকম বিশ্লেষণ আছে আপনার। এবারকার যে সংকট, সেটিকে কিভাবে দেখছেন? সরকারি পদক্ষেপ নানাভাবে নেওয়া হচ্ছে, কিন্তু সরকার নিজেও সংসদে বলছে, বাইরে তথ্য দিচ্ছে যে জ্বালানি তেল পর্যাপ্ত রয়েছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল পাচ্ছে না, এমনটাই বলছে যারা তেল নিতে যাচ্ছে তারা। কেন এমন পরিস্থিতি? আমি সাধারণত ঢাকায় সপ্তাহে একদিন যাই বিভিন্ন কাজে। আজকে ঢাকা গিয়েছিলাম, ফেরার পথে দেখি বেড়িবাঁধে, মিরপুর যে বেড়িবাঁধের পেট্রোল পাম্পে আগে পিছে দীর্ঘ লাইন গাড়ি, এবং এর আগেও 2 সপ্তাহ আগে একই অবস্থা দেখেছি। এদিকে বোঝা যায় অবস্থার পরিবর্তন হয়নি, এবং পত্রপত্রিকায় তথ্য তো অব্যাহতভাবে আসছে। বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ যেগুলো মোটামুটি ভাবে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে জ্বালানি সংকট, দীর্ঘ সময় অপেক্ষা করে তেল মিলছে না, এই হচ্ছে বেসিক অবস্থা। সে অবস্থার আজ অবধি কোনো পরিবর্তন হয়নি। এর মধ্যে কালোবাজার তৈরি হয়েছে, সেখানে তেল পাওয়া যাচ্ছে, ভোক্তারা কি তেল পাচ্ছে জানি না, তবে অনুসন্ধান টিম এই সমস্ত জায়গা থেকে লক্ষ লক্ষ টন ডিজেল, পেট্রোল, অকটেন উদ্ধার করছে। গতকাল একটা অনুষ্ঠানে, গতকালই হবে বা গত পরশু রাতের একটা সংবাদে আমাকে অ্যাড করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে লরি থেকে তেল চুরি হচ্ছে, এবং সেটা প্রকাশ্য দিবালোকে। এই চুরির ঘটনা নতুন নয়, বরঞ্চ এটার প্রকোপ হয়তো বেড়েছে এখন। এইসব অবস্থা দেখে এক মনে হচ্ছে যে এইসব প্রতিরোধ করার দায়িত্ব যাদের উপরে অর্পিত, তারা এই অবস্থা নিয়ন্ত্রণে সক্ষম নয় অথবা নিষ্ক্রিয়। ডিপোর একজন ব্যবস্থাপনা পরিচালকই বোধহয় হবে, তার সাক্ষাৎকার দেওয়া হলো। তিনি বললেন, আমার এখান থেকে তেল লোড হয় এবং সেই তেল এখান থেকে বেরিয়ে যে কোথায় চুরি হয় সেটা তো আমার দেখার দায়িত্ব নয়। চুরিটা সবাই দেখছি আমরা। কনস্টিটিউশনে এক জায়গায় বলা আছে, প্রতিটা নাগরিকের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব। এই সম্পদ নিজের সম্পদ, দেশের সম্পদ। তেল এটাও একটা দেশের সম্পদ, আমদানিকৃত সম্পদ, যা রক্তের দামের থেকেও বেশি বলা যায়। রক্ত তো তাও বিনা পয়সায় পাওয়া যায়, মুমূর্ষু রোগীদের জন্য চাইলে পাওয়া যাবে, আপনি তেল পয়সা দিলেও পাচ্ছেন না। তাহলে এরকম অবস্থায় এই সম্পদ চোখের সামনে দিবালোকে চুরি হচ্ছে, কারো কোথাও কোনো জায়গায় গরজ নেই, তার মানে সংবিধানও এখানে অচল। এই সমস্ত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের যদি এরকম আচরণ হয় এবং এই প্রতিষ্ঠান যদি কার্যকারিতা হারায়, তাহলে সরকার এই সংকট সমাধানে সফল হবে কিভাবে, সে প্রশ্নটি সামনে চলে আসে।
সংসদ কমিটি গঠন করে দিয়েছে শুনলাম কিছুক্ষণ আগে, প্রথম আলো থেকে আমার প্রতিক্রিয়া জানতে চেয়ে আমার মতামত চাইলো নিলয়, যে সংসদ মূল্যবৃদ্ধি করার জন্য কমিটি করেছে, সংকট অবসানের জন্য কিন্তু কোনো কমিটি করেনি। বিদ্যুৎ খাত সংস্কার জরুরি হলেও সে বিষয়ে সরকারের মুখে কোনো রা নেই। আমি বললাম যে যদি জ্বালানির মূল্য বৃদ্ধির বা বিদ্যুতের মূল্য বৃদ্ধি গত 17 ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড ধরলে গত 17-18 বছর ধরে অন্যায় ও অযৌক্তিক ব্যয় ও মুনাফা বৃদ্ধির কারণে যে লুণ্ঠনমূলক মূল্যহার এবং ভর্তুকি বাড়িয়ে যাচ্ছে সরকার একদিকে, আর আরেকদিকে মূল্যহার বৃদ্ধি, জনগণ বৃদ্ধি করে যাচ্ছে, সংকট সমাধান হচ্ছে না, সংকট তীব্র হচ্ছে। এরকম অবস্থায় মূল্যবৃদ্ধি কোথা থেকে হবে? যে ঘাটতি এখন বিদ্যুতে 63,000 কোটি টাকা বছরে আছে, সেই ঘাটতি পূরণের জন্য মূল্যবৃদ্ধির প্রস্তাব আসবে, নাকি যে পরিমাণ অর্থ লুণ্ঠন হয়ে গেছে সেইটা হিসাবপত্র করে সেইটা সমন্বয় করে ঘাটতি যত দাঁড়াবে, এখনই বলা হচ্ছে, বিচারপতির কমিটি বলেছে পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ব্যয় 40% বেড়েছে 10 বছরে, পুরা 20 বছরে আদানি 10 বিলিয়ন ডলার এই অতিরিক্ত ব্যয় অর্থাৎ লুণ্ঠনমূলক অর্থ লুণ্ঠন করে নিয়ে যাবে, তার স্পষ্ট হয়ে আছে পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে। এইসব অর্থ যদি বাদ দেওয়া যায় তাহলে 40 থেকে 50 হাজার কোটি টাকা আজই সমন্বয় হয়ে যায়। আমাদের হিসেবে দেখা গেছে যে 12 টাকা বিদ্যুতের উৎপাদন ব্যয়ের 4 টাকায় লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়ে আছে। আমরা 4 টাকা মুক্ত বিদ্যুৎ চাই। আমরা সরকারকে বলছি আজকের অনুষ্ঠানেও বলছি যে যেই জায়গা থেকে সরকারকে গত সরকার দুটোর থেকে ভিন্নতর আচরণ জনগণ প্রত্যাশা করে, কারণ এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত। জি, ডক্টর শামসুল জনগণের আলম, অধিকারের ডক্টর জায়গাটা শামসুল আলম, তার দেখবে। মানে আমরা যদি খুব আমি এক সোজাসুজি সেকেন্ড বলি, বলেই শেষ করছি। জি জি, তাহলে সরকারকে গণশুনানির জন্য বিআরসিকে আদেশ দিতে হবে, এবং বিআরসি কত টাকা এই লুণ্ঠনমূলক ব্যয় হয়ে গেছে তা সমন্বয় করে, ভর্তুকি 40,000 টাকা কমে গেলে 20,000 কোটি টাকা সমন্বয়ের জন্য গণশুনানি করবে, নাকি 63,000 কোটি টাকাই সমন্বয়ের জন্য গণশুনানি করে সমন্বয় করবে, এবং তার থেকে সরকার আগের সরকারের মতোই সরকার, না গণতান্ত্রিক জনদরদী সরকার, তা প্রমাণ করার সময় এসেছে। আমি যে প্রসঙ্গে কথাটা আনছিলাম, সরকার মূল্য বৃদ্ধির জন্য কমিটি করেছে। আজকে যে সংকট নিয়ে আপনি মধ্যরাতে আলোচনা শুরু করেছেন, জি, আগের রাতেও এই আলোচনা শুরু করেছেন, সরকারের 45 দিন বয়স হয়েছে, শুরু থেকে সরকার এগুলোর মধ্যে আছে, সেটা নিয়ে কিন্তু সংসদ আলোচনা হয়নি, ক্যাবিনেট কমিটি গঠন করেনি। তার মানে ক্যাবিনেটের কাছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা সমস্যা, এটা সমস্যা, তবে অতটা গুরুত্বপূর্ণ নয়, তার আমলে নিতে হবে জি, এই বিষয়টিতে। একেবারে আমি স্পষ্ট চিন্তিত আপনার এবং বক্তব্য। তার মানে উদ্বিগ্ন। আমরা এক কথায় বলতে পারি যে মূল্য বৃদ্ধিতে আসলে সমাধান নয়, এবং এটি আসলে সমস্যার মূল কারণও নয়। মূল্য বৃদ্ধি করলেই যে সমাধান হবে বিষয়টি এরকম নয়, মনিটরিং বা তদারকি সেটি জোরদার করতে হবে, এবং সংশ্লিষ্ট সংস্থা যারা রয়েছে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ফরিদ পাঠান, আপনার কাছেই যাই। যে বিষয়টি আমরা এখানে আলাপ করছিলাম, আমরা সবাই এরই মধ্যে অবগত আছি যে এই যে পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন, যেন কোনো উদ্যোগেই সেটি আর কমছে না, এবং ভোগান্তি মানুষের দিন দিন বাড়ছেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রেশনিং করা হয়নি, রেশনিংয়ের শিথিলতা, অন্যান্য অনেক রকম ইনিশিয়েটিভের কথাও আমরা শুনি, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কিভাবে দেখছেন এবং কেন এমনটা হচ্ছে বলে মনে করেন? অনেক ধন্যবাদ এটিএন বাংলা নিউজ এবং যারা দর্শক শ্রোতা এবং যারা কুশলীরা যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি বলবো যে দেখেন, আমাদের দেশে একটি মাত্র রিফাইনারি আছে, ইস্টার্ন আপনার ইস্টার্ন রিফাইনারিটা। সেই ইস্টার্ন পতেঙ্গাজি যে রিফাইনারিটা, তার ক্যাপাসিটি হচ্ছে 30,000 ব্যারেল পার ডে। তো একটা রিফাইনারিতে যদি যে পরিমাণ আসে, আমাদের যে রিফাইনারি আপনার পেট্রোল আসে, তারপর আপনার ডিজেল আসে, তারপরে জেট ফুয়েল আসে, এগুলো খুবই স্বল্প।
তো আমার মনে হয় এটার দিকেও একটা সরকার নজর দেওয়া উচিত, কারণ 1963-তে যখন এই রিফাইনারি তৈরি হয় এরপরে আর কোনো রিফাইনারি বাংলাদেশে তৈরি হয়নি, সোফার ইটস রানিং। তো শুধু এইটাই নয়, যে ডিস্ট্রিবিউশন, ওই যে ভাইয়া যা বললেন যে ডিস্ট্রিবিউশনের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা যদি না আসে, একটা A to B, এ থেকে আমি সাপ্লাই দিলাম, বিতে না পৌঁছা পর্যন্ত তার সেই অ্যাসুরেন্সটা সরকার যদি এই স্বচ্ছতাটা না নিয়ে আসতে পারে, তাহলে আমরা দিন দিন তাই দেখতে পাবো যে মাঝপথে যে পেট্রোল পাম্পের ট্যাঙ্কে না যে পানির ট্যাঙ্কে সেই ডিজেলগুলো ঢুকে যাচ্ছে। তো পানির ট্যাঙ্কে ঢোকার আগেই আমরা যারা জনগণ যারা আমরা আছি, প্রত্যেকের দায়িত্ব, ভাই যেটা বললেন যে প্রত্যেকের দায়িত্ব যে জনগণ এটার প্রতি, যে আমরাই সাফার করছি কারা, জনগণ সাফার করছে। জনগণ, আমি দেখেন গত কদিন আগে পেট্রোল পাম্পে গিয়েছিলাম, তো প্রায় 2 মাইল নাম্বার লাইন, সেই লাইনটাতে আমি দাঁড়াতে যে তারপরে আবার বের হয়ে আসি। আমি জানি যে ওখানে যতক্ষণ দাঁড়াবো আমার পেট্রোল তার থেকে আরও বেশি খরচ হবে যত আমি নিব। তো আমার মনে হয় যে সাপ্লাইটা যতটুকু আমাদের ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুযায়ী ডিপোতে আছে, অয়েল আছে, তেল আছে, ডিজেল আছে, কিন্তু মাঝপথে চুরি হয়ে যাচ্ছে। পানির ট্যাঙ্কির বদলে আপনার ডিপোতে যাওয়ার আগে, আপনার পেট্রোল পাম্পে যাওয়ার আগে পানির ট্যাঙ্কিতে ঢুকে যাচ্ছে। তো কিছু অসাধু ব্যবসায়ীরা এটা কাজ করছেন। আমার মনে হয় যে সরকারের আইন যারা এবং আইন শৃঙ্খলা এবং ডিস্ট্রিবিউশনে যারা আছেন, সেটাকে যদি আপনার ফুললি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়, আমার মনে হয় যে এটা অনেকটা সহনীয় হয়ে আসবে। আর এমনিতে তো আমরা জানি যে ইরান ওয়ারের জন্য যে পরিমাণ হরমুজ প্রণালী বন্ধ অলরেডি, ইটস অ্যাবাউট 20% অফ দ্য হোল ওয়ার্ল্ড সাপ্লাই ইজ ব্লকড অলরেডি। এবং গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যারা এই হরমুজ প্রণালীতে টোল দিয়ে বের হয়ে আসবে, তা সেই দেশকে 50% ট্যারিফ বসাবেন উনি। তার মানে আমরা সেই 50% ট্যারিফে যেতে চাই না। তো বর্তমানে যে অয়েল ক্রাইসিস পুরো ইউরোপ জুড়ে, এশিয়া জুড়ে দেখেন, সবচেয়ে বেশি যে কনজামশন করে সে হলো আমেরিকা। আমেরিকার জন্য কোনো অসুবিধা হবে না, তার কারণ হলো আমেরিকার যে অয়েল প্রোডাকশন, সেই অয়েল প্রোডাকশন থেকে এবং 60% কনজামশনে, আমেরিকার কনজামশনের 60% আসে কানাডা থেকে, ব্ল্যাক স্যান্ড। এবং আপনার যে বর্তমানে ভেনেজুয়েলা এনাদার সাপ্লায়ার, তো ভেনেজুয়েলার এখনও সেই প্রোডাকশনে আসে নাই। এখন পর্যন্ত 1.3 মিলিয়ন ব্যারেল পার ডে সাপ্লাই দিচ্ছে ভেনেজুয়েলা, বাট দেয়ার ক্যাপাসিটি ইজ মোর। শেভরন যাচ্ছে, তারপরে আপনার কনকো যাচ্ছে, এক্সন মোবিল যাচ্ছে, এবং তাদের প্রতি গভর্নমেন্ট সাবসিডি দিয়ে প্রচুর, ডোনাল্ড ট্রাম্প এক্সট্রা সাবসিডি দিয়ে এই কোম্পানিগুলোকে বলছে যে প্রোডাকশন বাড়ানোর জন্য ইয়েতে আপনার ভেনেজুয়েলাতে। তো ভেনেজুয়েলা প্লাস কানাডা সাপ্লাই প্লাস অফশোর এবং ইনল্যান্ড যে আমেরিকার প্রোডাকশন আছে, আমেরিকার কোনো অসুবিধা হচ্ছে না বর্তমানে। তবে এশিয়া এবং ইউরোপ হরমুজ প্রণালীর জন্য একটা বড় ধরনের একটা ক্রাইসিস দেখা দেবে। দিন যত যাবে তত আরও ক্রাইসিসটা বাড়বে। তবে আমাদের দেশের জন্য যে পরিমাণ কনজামশন হয়, আমার মনে হয় কিছু অলরেডি আমাদের যে ডিপোতে আছে, এবং আমরা এপ্রিল পর্যন্ত এটাকে সহনীয় করে নিতে পারবো। আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার কাছে যাই। আপনি দীর্ঘদিন থেকে জ্বালানি নিয়ে কাজ করেন এবং একটা প্রতিষ্ঠানে কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার কাছে এই সংকটটা কিভাবে দেখছেন? এটি কি কৃত্রিম, না আদৌ কিছু সংকট রয়েছে? আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এটিএন দর্শকদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে যখন কোনো ক্রাইসিস ডেভেলপ করে, সেই ক্রাইসিসটা নিয়ে সেই মুহূর্তে কথা বলতে আমি খুব একটা কমফোর্ট ফিল করি না। আচ্ছা, কেন এই ক্রাইসিস আমাদের? প্রথম আমাকে জিজ্ঞাসা করতে হবে, এই জ্বালানি কি আমাদের জনজীবনে বা আমাদের সামাজিক পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে এটা কি শুধু আমার এবছরই দরকার ছিল? এটা তো আমাদের দরকার, নিত্যদিনের প্রয়োজন। আমাদের দেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে, আমি না হয় সেদিন থেকেই ধরি, সেদিন থেকে যেহেতু আমরা
নিজেদের চিন্তা নিজেরাই করতে পারি, নিজেদের পরিকল্পনা নিজেরাই করতে পারি, তাহলে এই যে 1-2 মাসে তেল সরবরাহ বন্ধ হওয়ার জন্য কেন আমরা এই ক্রাইসিসটা ফেস করব? এই জিনিসগুলোর তো একটা কন্টিজেন্ট প্ল্যান থাকবে। না, এটা যুদ্ধ হলো বলা হয়, যুদ্ধ তো আর বলে কয়ে আসেনি। যুদ্ধ আসে না বলে কয়ে, প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, অনেক কিছুই তো হতে পারে। তো আমাদের তো একটা ন্যাশনাল রিজার্ভ থাকা উচিত, অ্যাটলিস্ট 6 মাসের তো একটা রিজার্ভ থাকা উচিত। এবং যুদ্ধ তো সারা পৃথিবীতে চলছে, আগেও চলেছে, ভবিষ্যতেও চলবে। এই ধরনের অনাহুত সমস্যার সৃষ্টি যে কোনো সময় হবে। হোয়াট ইজ আওয়ার প্ল্যান? আজকে এই ক্রাইসিস নিয়ে আমরা কথা বলছি, চুরি হচ্ছে, ইট ইজ কোয়াইট ন্যাচারাল। যখন একটা পণ্যের দাম দূরত্ব ভেদে কম বেশি হবে, সেটা ড্রেন আউট হবে, চুরি হবে, আপনি কোনো প্রক্রিয়া দ্বারাই এটা ফেরাতে পারবেন না। সেই ধরনের টেকনোলজি আমি একজন মিলিটারি পার্সন হিসেবে বলতে পারি আমাদের দেশে নেই। আমরা সব কিছু করার চেষ্টা করি ম্যানুয়ালি, কিন্তু এই চুরিগুলো হয় এত ডেসপারেটলি। আর যারা করে, বড় উঁচু স্তরের লোক যারা করে, তারা পরিকল্পনা মাফিকই তারা করে। অনেক মেধা সম্পন্ন, হ্যাঁ, অনেক মেধা সম্পন্ন, তারা সবকিছু ম্যানেজ মানে করে। যারা নিয়ন্ত্রণ করবে তাদের চেয়ে মেধাবী। মেধাবী, অবশ্যই অবশ্যই তারা মেধাবী। তবে আমি সবসময় যেটা বলতে চাই সেটা হলো যে, ধরেন আমাদের মানব জীবনে, মানে এই আধুনিক জগতে খাদ্য আর জ্বালানি, এই দুটো কিন্তু আমাদের নিত্যদিনের প্রয়োজন, নিত্য সময়ের জন্য প্রয়োজন। সো এই দুটোর জন্য আমরা অন্য যে কোনো জিনিসের চেয়ে পরিকল্পনা এবং এর একটা কন্টিজেন্ট প্ল্যান বা যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করতে হবে, এটা একটা জাতীয়ভাবে এর একটা পলিসি থাকা উচিত এবং তার একটা ব্যবস্থা থাকা উচিত। এবং সেটা যদি থাকে, অ্যাটলিস্ট খাদ্য মনে করেন 6 মাসের রিজার্ভ, তেল ফুয়েলগুলো 6 মাসের রিজার্ভ তো থাকা উচিত। এছাড়া দেখেন, এই যে জীবাশ্ম জ্বালানি যেটা, এটা কিন্তু আজ থেকে 25-30 বছর আগের থেকেই আলোচনায় এসেছে। সারা পৃথিবী এটাকে অ্যাভয়েড করে যাচ্ছে, গিয়ে তারা নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত হয়েছে। এবং অনেকগুলো দেশ, পৃথিবীর অনেকগুলো দেশ, তাদের চাহিদার একটা বড় অংশ তারা এর থেকে উৎপন্ন করছে। আমি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আসবো আপনার কাছে। আমার একটা বিরতি নিতে হবে, বিরতির পর এসে আমরা আবার এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর শামসুল আলম, আমি আপনার কাছেই যাই। যে বিষয়গুলো আপনি বলছিলেন, এখানে একটি বিষয় কি স্পষ্ট কিনা যে সংকট তো আসলে রয়েছে, এবং বৈশ্বিক সংকট যেটি বলা হচ্ছে, হরমুজ প্রণালী যাওয়া আসার ব্যাপার যতটা নির্বিঘ্ন ছিল আগে সেটি যেমন নেই, আলাদা ট্যারিফ দিতে হবে সেটি বলা হচ্ছে, ভর্তুকি বাড়ছে। তো সরকারের হাতে আসলে অপশানটা কি আছে? কেবলমাত্র আপনি বলছেন যে কঠোরভাবে পদক্ষেপ নিয়ে দুর্নীতি দমন করবে, কিংবা সিস্টেম লসের যেই সব জায়গাগুলো রয়েছে সেই সব জায়গা আটকাবে। সরকারকে কি মূল্য বৃদ্ধির দিকেও যেতে হবে কিনা? কেউ কেউ তো এমন কথাও বলছে বা এমন প্রস্তাবও দিচ্ছে, যেটি বলছিলেন সংসদীয় কমিটি যেটি দিয়েছে। যে প্রশ্নটি আমরা 15-16 বছর ধরে বলে আসছি, আপত্তি করে এসছি, সেই প্রশ্নটি সরকার এখন পর্যন্ত আমলে নেয়নি। বিগত সরকারগুলো, দুই সরকার যেভাবে দেখেছে, এই সরকার কাঠামোগতভাবে উত্তরাধিকার সূত্রে যে পদ্ধতিতে এইসব ডিসিশন গুলো আসে, সরকার সেই প্রক্রিয়ায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটাকেই সামনে এনেছে এবং সেই জায়গাটা তার অবস্থান স্পষ্ট করেছে। তার মানে আমরা আগের সরকারকে যেমন দেখেছি, তারা লুণ্ঠনমূলক জ্বালানি খাতকে উন্নয়নের নামে লুণ্ঠনের ক্ষেত্র বা উৎস পরিণত করেছে, সরকার সেটাকে আমলে নিচ্ছে না। আমি যেসব বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমি সেগুলোকে সংকট মনে করি না। এগুলো সংকটের কারণ নয়, এগুলো কজ নয়, এগুলো ইফেক্ট। যুদ্ধ, যে কথা আমার একজন আলোচক বললেন যে এসব ঘটনা ঘটবে প্রকৃতিতে, আমরা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়বে কমবে, কিন্তু এই অবস্থায় আমাদের টিকে থাকার জন্য আমাদের একটা
কৌশলগত পরিকল্পনায় বলুক আর নীতি বলুক, সেটা থাকতে হবে। সেইটা যখন এইসব সংকট না আসলেও প্রতি গ্রীষ্মে আমরা এই অবস্থার মুখে পড়ি। দাম না বাড়ুক, জ্বালানি সংকট না হোক, ইউক্রেন যুদ্ধ না বাঁধুক, আরব ইরান যুদ্ধ, ইরান ইসরায়েল বা আমেরিকান যুদ্ধ না বাঁধুক, দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বিশ্বে, তারপরেও আমরা প্রতি বছর এই সংকটে পড়ি। 2022 সালে দেখলাম যে আমাদের পরিকল্পিত লোডশেডিং এর কথা আমরা বলেছি যে আমরা লোডশেডিং ভাগাভাগি করে নেব, কিন্তু সেই লোডশেডিং, পরিকল্পিত লোডশেডিং দেওয়ার মতো ক্ষমতাও নেই। আলোচক বললেন যে অটোমেশনের ব্যাপারটি উনি বলেছেন যে সেই সক্ষমতা আমাদের নেই। অটোমেশন তো আর একটু পরের কথা। পরিকল্পিতভাবে লোডশেডিং করতে যে দেখা গেল যে লোড বেয়ার করবে কখন, কোন প্ল্যান্ট কতটুকু, সেইটুকু নির্ধারণের ক্ষমতা আমাদের নেই। এবং সেখানে দেখা গেল যে এনএনডিসির আওতায় 30% পাওয়ার প্ল্যান্ট নেই, তারা নেই। তারা যখন নেই তাহলে কি হোক, কি ঘটলোটা কি, পারলো না তারা করতে। এবং লোড প্রেডিকশন করেছে ডিস্ট্রিবিউশন জায়গা থেকে যে আমার এই লোড লাগবে, সেটা প্রেডিকশন করতে পারেনি তারা। তারা আরবিটারি সব এক একটা ফিগার দিছে, জেনারেশন আরবিটারি দিছে, বাস্তবে সেগুলো কমপ্লাই করেনি। তার মানে সে আরবিটারি লোডশেডিং করেছে। তার এই লোডশেডিংটাও যে আমরা ম্যানেজ করতে পারি, আমরা জ্বালানি দিতে পারছি না, আমরা রেশনিং করে চালাতে চাই, ভাগাভাগি করতে চাই, এই জ্বালানির সমস্যাটা, জ্বালানি সংকটকে সমতা ভিত্তিক করতে চাই, সেটা পারিনি। এটার সক্ষমতার জায়গা নেই, এইখানে সংকট। এবং সরকার সেগুলো মোকাবেলা করার জন্য তার কাঠামোগতভাবে যে লুণ্ঠনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও অলিগার তৈরি করে ফেলা হয়েছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা দিয়ে। সেসব জায়গাগুলো হাত দিতে হবে এবং একটা ব্যাপক সংস্কার করতে হবে, গণবান্ধব মানে সংস্কার হতে হবে। সেসব বিষয় সরকার কিন্তু অ্যাড্রেস করছে না, করলো না। তার মানে সরকারের কাছে এটা চাহিদা নেই, সরকার এটার চাহিদা পাচ্ছে না, জনগণ এটা বলছে না। এখন সরকারের মাথা ব্যথা হয়ে গেছে যে ঘাটতি পূরণের জন্য টাকা পাবো কোথায়, সুতরাং মূল্য বৃদ্ধি করে দিতে হবে। মূল্য বৃদ্ধি করলে মূল্য বৃদ্ধি হবে, এটা তো অতীত থেকে সেই কাজটাই করা হচ্ছে। মূল্য বৃদ্ধি করা হচ্ছে, ভর্তুকিও বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঘাটতি কেন বৃদ্ধি পাচ্ছে? ঘাটতি বৃদ্ধি পাওয়ার জায়গাটা কেন হাত দিচ্ছে না? কারণ ওটা লুণ্ঠনের মানে উৎস হিসেবে, উপায় হিসেবে, হাতিয়ার হিসেবে ঘাটতি বাড়ানোর কৌশল তৈরি করা হয়েছে। তাহলে ওই সরকারের আমলে এইগুলোর সুবিধাভোগী কেন্দ্র চরিত্র ছিল সালমান এফ রহমান, ছিল এস আলম, ছিল আর সমস্ত কোম্পানিগুলো এরকম মাথাচাড়া দিয়ে উঠেছিল। এইগুলোকে তৈরি করে দিয়েছে তৌফিক এলাই চৌধুরী, কাইকাউস, এরা তৈরি করে দিয়েছে। এদেরকে বিচারের ব্যবস্থার কোনো বিষয় নেই। এগুলো করলে যে বিচার অপরাধ হয়, এগুলো করলে যে বিচারের সম্মুখীন হয়, সেই সংস্কৃতি যদি প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে এই সরকারের আমলেও এরা তৈরি হয়ে যাবে। এরা কারা তৈরি হবে অলরেডি সেসব মুখগুলো দেখা যাচ্ছে। আমি আর জনগণের সামনে এ কথাগুলো উচ্চারণ করে অভদ্র আচরণের পরিচয় আর দিতে চাচ্ছি না। এগুলো বলে যথেষ্ট ভদ্রতার সীমারেখা আমি অতিক্রম করেছি। আমাদের দেশে শিক্ষিত লোকেরা এই কথাগুলো মুখে আনতে চান না, তারা লজ্জা পান। কিন্তু এগুলো লজ্জা পেয়ে এড়িয়ে চললে আপনি আপনার সমস্যার সমাধান করবেন কি করে? সরকারের লাইনে আনবেন কি করে? সরকার কি করে এই সমস্ত স্বার্থ সংঘাতের জায়গা থেকে মুক্ত হয়ে কাজ করবে? এই যে তেল চুরি হচ্ছে, এই তেল চুরিতে সরকারের কর্মচারীরা জড়িত না? না জড়িত হলে কি ট্রাক থামায় চুরি করা যায়? সরকারের অবৈধ কানেকশন নিয়ে যে তিতাসের গ্যাস চুরি হয়, তিতাসের কর্মচারী না পেলে কেউ ওই গ্যাস কানেকশন কি দেওয়া সম্ভব হয়? আপনি কি এখন পর্যন্ত শুনেছেন যে এই সমস্ত অপরাধের দায়ে বিআরসি, ভোক্তা অধিদপ্তর, কম্পিটিশন কমিশন কারোর বিরুদ্ধে এই সমস্ত অপরাধের দায়ে ফৌজদারি আদালতে মামলা করেছে? জ্বালানি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এই সমস্ত জায়গাতে অবাধ র্যাম্পেন্ট করাপশন হচ্ছে, একটা করাপশনের মামলা এনেছে এই সরকার? তো 45 দিন ক্যাব আসছে এই মামলা করছে সরকারের না কেন? টেবিলে ক্যাবও কোনো তো পারে মামলা করাপশনের করতে। অভিযোগ এসছে? আসেনি। এগুলো যদি ডক্টর না শামসুল আসে, আলম, ক্যাব কি মামলা করতে পারে না? ক্যাব মামলা করেছে। ক্যাব 6 টাকার বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে 12 টাকা হয়ে গেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে।
যে কয় বছরে বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, বছরের পর বছর কালক্ষেপণ হয়ে যাচ্ছে। সেই বিদ্যুৎ আজকে গ্রিডে আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আজকে তেলের বিদ্যুতের তৈরি করা যায় না, 20% সেভ হয়ে যায়। রিনিউয়েবল এনার্জি থেকে 20% এনার্জি আনতে পারে। এসবগুলোর জন্য ক্যাব একের পর এক মামলা করেছে, করে যাচ্ছে। কিন্তু সরকারের শাসন বিভাগ, সরকার ইটসেলফ যদি এই বিভ্রান্তি থেকে উঠে আসার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে বাইরে থেকে মামলা করে তো সরকারকে মামলায় জর্জরিত করা যায়, সমস্যার তো জট খোলে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ফরিদ হোসেন পাঠান, এই যে বলা হচ্ছে যে মূল্যবৃদ্ধি কি আসলে সমাধান? মূল্যবৃদ্ধির সমাধান হয় সাপ্লাইটা, এই যে ভাইয়া বললেন যে একটা কথা যে সিস্টেম লস, আমাদের যে সরকারিভাবে বিভিন্ন যে সংস্থাগুলো আছেন সেই সংস্থাগুলার যারা সরকারের নিয়োজিত, কাজে নিয়োজিত, যাদের দায়িত্বে দেওয়া হয়েছে এই আমাদের সাপ্লাই তারা যদি চুরি করে, তখন যে ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না এই অবস্থা। তো যদি হয় তাইলে যখন একটা জায়গা থেকে আমি সাপ্লাই দিলাম, গভর্নমেন্ট একটা ডিপো থেকে সাপ্লাই দিলাম, সেই ডিপো থেকে আরেকটা জায়গায় যাবে, এই ট্রানজিশন আপনার এই ট্রান্সফারটা যখন এক জায়গা থেকে A to B যখন না পৌঁছায়, সেই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। সেই অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে, তাইলে এই চুরিটা বিগতও চলেছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। তার মানে দাম বাড়িয়ে তাহলে সংকটের সমাধান হবে না? দামটা সম্ভব, দামটা বিষয় নয়। যে সাপ্লাই সাপ্লাই, ডিমান্ড এবং প্রাইস, এই তিনটা একটা সমন্বয় হয়। যখন আপনার ডিমান্ড বেড়ে যায়, সাপ্লাই কমে যায়, তখন প্রাইস অটোমেটিক বেড়ে যাবে। যখন আপনার সাপ্লাই কমে যাবে, সাপ্লাই বেড়ে যাবে, ডিমান্ড কমে যাবে, প্রাইস অটোমেটিকলি ইজ গোনা ড্রপ। তো এই হলো সাপ্লাই ডিমান্ডের আমাদের যে রেশিও, সেই রেশিওটা। তো সাপ্লাইটা কোনো ইস্যু নয়, কোনো ইস্যু নয়, প্রাইসটা আপনার। আমার মনে হয় যে সাপ্লাইটা যদি এবং সিস্টেম অ্যাকাউন্টেবিলিটি যদি আসে, তাহলে আমার মনে হয় অনেক সহনীয় হয়ে আসবে আমাদের জনগণের কাছে। আরেকটা কথা যে দেখেন যে বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুৎ আমাদের ক্যাপাসিটি চার্জ আমরা দিচ্ছি 29,000 মেগাওয়াটস, আমাদের ডিমান্ড হলো 14,000 মেগাওয়াটস, এবং এই 14,000 মেগাওয়াটস আমরা 16,000 মেগাওয়াট যদি আমরা দিতে পারি, তাহলে আমরা সারা বাংলাদেশকে ইলেকট্রিসিটি দিতে পারবো। কিন্তু এই যে 3,000 মেগাওয়াটসের শর্টেজ, আমরা এই 3,000 মেগাওয়াটটাকে আমরা কাভার দিতে পারছি না। 29,000 মেগাওয়াট ক্যাপাসিটি চার্জ আমরা দিয়ে যাচ্ছি, আচ্ছা, কিন্তু আমরা 16,000 মেগাওয়াট পাচ্ছি না। আমরা যারা যে বিভিন্ন ছোট ছোট যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এখানে যে বড় পাওয়ার প্ল্যান্টগুলো আছে, তারা দিচ্ছে কিছু পাওয়ার, যেমন রামপাল দিচ্ছে, তাও 50%, 60%, বিবিয়ানা 50-60% দিচ্ছে, তারপরে আশুগঞ্জ, মেঘনাঘাট, তারপরে বাঁশখালী, এই যে তারপরে আদানি অ্যানাদার 1000 মেগাওয়াটস, 800 to 1000 মেগাওয়াটস পাওয়ার দিয়ে যাচ্ছে। তো এই পাওয়ারগুলা পাচ্ছি আমরা কিছু ন্যাশনাল গ্রিড লাইনে। কিন্তু যারা ছোট ছোট যে পাওয়ার প্ল্যান্টগুলো বিভিন্নভাবে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে যারা এই যে পাওয়ার প্ল্যান্টগুলো নিয়েছেন, তারা তো বিনা সাপ্লাইয়ে তারা বিল নিয়ে যাচ্ছেন বিপিডিবি থেকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তো এই অ্যাকাউন্টেবিলিটি আসতে হবে, আর না হয় আমরা ন্যাশনাল গ্রিড লাইনে সেই পাওয়ারটা পাবো না, যেটুকু পাওয়ার আসার কথা। শর্টেজ থাকবে, আমাদের লোড শেয়ারিং থাকবে, অন্ধকারে যাব আমরা। এই অ্যাকাউন্টেবিলিটি বলছিলেন যে লোড ম্যানেজমেন্ট করার মতো ক্যাপাসিটিও মানে সক্ষমতাও আমাদের নেই, সেই দক্ষতাও আমাদের নেই, রেশনিং এর দক্ষতাও নেই। তাহলে আমরা সংকটকে সমাধান করব কি? আরেকটা মজার বিষয় দেখেন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা, যে 29,000 ক্যাপাসিটি, 29,000 মেগাওয়াটস ক্যাপাসিটি গত বছরের আমরা পেমেন্ট করেছি। যে পরিমাণ পেমেন্ট হয়েছে তার থেকে 10,000 কোটি টাকা আরও বেশি আমরা পেমেন্ট করেছি। আমাদের ক্যাপাসিটি কমে আসছে 2,000 মেগাওয়াট লেস, 27,000 মেগাওয়াটসে, অথচ আমরা 10,000 কোটি টাকা আরও বেশি পেমেন্ট করেছি বিপিডিবিকে। আচ্ছা আচ্ছা। তো এইখানে যে এই অ্যাকাউন্টেবিলিটিগুলা যদি না আসে, তাইলে আমার মনে হয় যে সরকারের আরও সচেতনতা হওয়া উচিত, এবং যারা এই দায়িত্বে যারা আছেন তারা আমার মনে হয় যে সিস্টেম আছে, টেকনোলজি আছে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম, যে বিষয়টি আমরা বলছি যে এই যে মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়া, কিংবা এর মাধ্যমে কেউ কেউ বলছে যে এতদিন পর্যন্ত যারা মজুত করেছে, কারণ আমরা তো হরহামেশাই গণমাধ্যমে দেখছি বিভিন্ন জায়গায় তেল পাওয়া যাচ্ছে এবং যাদের কাছে থাকবার কথা না, যেই প্রক্রিয়ায় থাকার কথা না, এবং এটি তো দাহ্য পদার্থ, খুব ঝুঁকিপূর্ণ, সব জায়গায় রাখারও কথা না, কিন্তু সেগুলো আমরা দেখছি ইভেন লন্ড্রিতে পাচ্ছি, কসমেটিক্সের দোকানে পাচ্ছি, স্যার বললেন যে ছাদের উপরে ট্যাঙ্কিতে পাচ্ছি। এই জায়গাগুলো যারা নিচ্ছে তারা কি লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হবে কিনা এই যদি মূল্য বৃদ্ধির ব্যাপারটি আসে? আমি একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা নেব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম, আমরা যে বিষয়টি আলাপ করছিলাম, আপনার কাছে বিরতির আগে একটি প্রশ্ন ছিল যে দাম বৃদ্ধিতে অসাধু গোষ্ঠীর লাভবান হবার সুযোগ তৈরি হয় কিনা? অবশ্যই। আমি বলি, অর্থনীতির স্বাভাবিক ধারায় চাহিদা যখন বাড়বে তখন তো মূল্য বৃদ্ধি ঘটবেই। এখন চাহিদা যে আপনার যোগানটা, এখানে যেটা আপনি বলতে চাচ্ছেন, যোগানটাকে কোথাও বাধাগ্রস্ত করা হচ্ছে ভবিষ্যতে অধিকতর মুনাফার জন্য। সত্যিকার অর্থে আমার চাহিদার কতটুকু অংশ এর এই পারপাজে জমা করা হচ্ছে বা বাজারে ছাড়া হচ্ছে না, আমরা কিন্তু সেই ব্যাপারে ওয়াকেফাল না। আবার রেটটা কি পরিমাণ যে বেড়েছে পার্সেন্টেজ ওয়াইজ, সেটাও যদি আপনি খেয়াল করেন, তাকে কি ওই আনুপাতিক হারে কি সেইভাবে গিয়েছে, এটা কিন্তু ওই প্রশ্নের উত্তর আমি আপনি কেউ দিতে পারবো না, কারণ দুটোর স্ট্যাটিস্টিক্স আমাদের কারো কাছে নেই। আরেকটা বিষয় হলো, আপনি মূল্য বৃদ্ধি করবেন এবং এটার প্রভাব আমাদের সব কিছু, আমাদের জীবনযাত্রায় সব কিছুতে এটার একটা প্রভাব পড়বে। এর প্রেক্ষিতে আপনার দেশে ইনফ্লেশন হবে, ডলারের দাম কমে যাবে। আমরা যত পাওয়ার প্ল্যান করেছি তার অধিকাংশই কিন্তু আমরা বিভিন্ন সংস্থা, বিদেশি সংস্থার থেকে লোন নিয়েছি। তাদেরকে লোনগুলো, এই লোনটা কিন্তু আমাদের ফরেন কারেন্সিতেই পেমেন্ট করতে হবে। আপনার রেজাল্টটা আসবে কি, যখন এখন $1 আমি 122 টাকা দিচ্ছি, ইনফ্লেশনের জন্য আপনার আসবে তখন কত, সে মনে করেন 125 টাকা। তখন যখন আমি আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের কথা বলবো, যে বৈদেশিক মুদ্রা আমরা কত আছে, এই 3 টাকা তো বেড়ে গেল। তো আপনার এখানে ভাই কিছুক্ষণ আগে বললেন যে প্রোডাকশন কমে গেছে অথচ ভর্তুকি বেড়ে গেছে। তো এটার ইম্প্যাক্ট তো এই কারণেই হয়েছে। কাজে দাম বাড়িয়ে দিলে দেশে ইনফ্লেশন হবে এবং আলটিমেট রেজাল্ট কিন্তু আসবে না। এই যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে গিয়ে ভুল সমাধান হচ্ছে দাম বাড়িয়ে দিতে হবে, সমাধান হচ্ছে দাম বাড়িয়ে দিতে হবে, এটা তো তাহলে লোকের নেওয়া কমে যাবে। ভেরি ইজি, এর জন্য আপনার কোনো রকেট সায়েন্সের দরকার হয় না, ভেরি কমন সেন্সের ব্যাপার। একটা মুদিখানা গ্রোসারি শপের এটাই করে। তো আমার কথা হলো যে আমরা যখন কোনো ক্রাইসিস নিয়ে ডিসকাশন করব, আমি সেই জন্যই বলি যে যে ক্রাইসিসটা উদ্বুদ্ধ হয় ওটা আলোচনা করার চেয়ে আমাদের পিছনে ফিরে থাকা উচিত। এই যে লাস্ট যতগুলো গভর্নমেন্ট আসছে স্বাধীনতার পরে, আমি শুধু প্রিভিয়াস গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্টকে নিয়ে দোষারোপ করব না। আমি যদি আজকে প্রিভিয়াস গভর্নমেন্টকে দোষারোপ করি, এর পরে যে গভর্নমেন্ট আসবে সে আমাকে দোষারোপ করবে। আমরা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকব, সলিউশনের পথ কিন্তু আমরা খুঁজে পাবো না। তার চেয়ে বরং আমি বলবো এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারাও হবে না, কারণ আমাদের যে মাইন্ডসেট, আমাদের কাজের প্রতি যে মানে করার কমিটমেন্ট, এটা এত নিচু স্তরে চলে গেছে, ওই মাইন্ডসেট দিয়ে আপনার এই মূল কারণটা খুঁজে পাবেন না। এবং স্যার যেটি প্রায়শই বলেন ডক্টর শামসুল আলম স্যার, যে একটা সুবিধাভোগী শ্রেণী যেহেতু তৈরি হয়ে যায়, তারা তো সেই সুবিধার বৃত্ত থেকে বা বলয় থেকে বের হতে চায় না, বা বের হতে চায় না। তারা ওই এক্সিস্টিং সুবিধাগুলো পাচ্ছে, তারা চলমান। তখন তারা নতুন কোনো নিয়মে যেখানে করাপশন দূর হবে বা অসঙ্গতি দূর হবে, সেই জায়গায় সে স্টেপ নেবে না, এটি স্বাভাবিক। তো আমার কাছে এই ক্ষেত্রে একটা রিকমেন্ডেশন হলো, এই সেক্টরগুলোতে যারা কাজ করে গেছেন, যারা বেঁচে আছেন, যাদের সব ধরনের অভিজ্ঞতাই আছে, সব সরকারের অভিজ্ঞতাই আছে,
কাজ করে, তাদের পলিসি ফর্মুলেশন, পলিসি এক্সিকিউশন, এইগুলোকে চুলছেরা অ্যানালাইসিস করে আর একটা দিনও দেরি না করে এই ধরনের ক্রাইসিস ভবিষ্যতেও হবে, আসবে। এটার জন্য আমরা কোন পথে গেলে এই ধরনের ক্রাইসিসগুলোকে ওভারকাম করতে পারবো, এটা নিয়ে আমার মনে হয় যে সকল ইউনিভার্সিটি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের এই কাজগুলো নিয়ে আরও রিসার্চ করা উচিত, করে একটা পথ বের করে সরকারকে গাইড মানে সরকারকে দেওয়া উচিত। কোনো সরকারি পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের এই সব ক্ষেত্রে কমিটমেন্টের অভাব আছে। এটা যে যাই মনে করুক, কোনো গভর্নমেন্টকেই আমি দেখিনি জাতীয় ন্যাশনাল কোনো ক্রাইসিসকে খুব সিরিয়াসলি সলভ করার জন্য তাদের স্ট্রং কমিটমেন্টে আসা। তারা ওই ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে সলভ করার জন্যই থাকে, এবং এই সুযোগে সব ধরনের লোক, সরকার পক্ষের লোক, সরকার বিরোধী লোক, ব্যবসায়ী, সুযোগ সন্ধানী, তারা কিন্তু লাভবান হয়। আমাদের সাধারণ লোকের ঘাড় মটকিয়ে প্রফিট করে নিয়ে যাচ্ছে। কথাগুলো আমার একটু শক্ত হয়ে যাচ্ছে, আমি ভদ্র ভাষায় বলতে পারছি না, কারণ আমার একটু ইমোশনটা বেশি এসে যায়। আমি অনেক কিছু সচক্ষে দেখি যা কন্ট্রোলেবল, বাট দ্য কনসার্ন অথরিটি দে আর নট ডুইং। ওয়াই? বাট তারা কিন্তু আবার দেখেন বিভিন্ন ওয়ার্কশপ, সিম্পোজিয়ামে তারা অনেক সুন্দর কথা বলছে, জ্ঞানলব্ধ কথা বলছে। আমি চাই এই সকল জ্ঞানী লোকজনদের কাছ থেকে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশা করব যারা এই সকল বিষয়ে এক্সপার্ট, আপনারা কিছু ভূমিকা নেন, সবাই একত্রিত হয়ে সরকারকে বলেন এই ধরনের একটা কমিশন তৈরি করে, শুধু দে উইল গো ফর রিসার্চ, ক্রাইসিস ম্যানেজমেন্ট কীভাবে হবে, আমার একটা সেফটি স্টক কোন কোন পণ্যের জন্য 6 মাসের জন্য রাখতে হবে, যাতে এই ধরনের ক্রাইসিসগুলোকে আর আমরা ক্রাইসিস ইমিডিয়েট সলভ করার জন্য এমন কিছু করি না যার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, সাধারণ লোকরা মানে একমাত্র এটার ভিক্টিমাইজড হয়। আর আমাদের মতো যারা সমাজের সুবিধাবাদী লোক, তাদের কিন্তু খুব একটা বেশি কিছু হয় না, আমরা কিন্তু আরও লাভবান হই। আবার আমরাই এগুলো নিয়ে কথা বলি। সো এগুলো আমার কাছে অনেকটা মনে হয়, মানে কি বলবো, প্রতারণামূলক কথাবার্তা মনে হয়। এই জন্য সলভ করতে হলে পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে, এবং এর সঙ্গে যারা করবেন তাদের স্ট্রং একটা কি বলবো যে দেশদরদি হতে হবে, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। যে একটা মানুষ 5 টাকা খরচ করে যখন একটা পণ্য কিনে, তখন ওই 5 টাকাটা জোগাড় করতে তার কি পরিমাণ কষ্ট হয়, এই ফিলিংসটা তাদের মধ্যে থাকতে হবে। অনলি দেন দে ক্যান ফাইন্ড আউট দ্য রাইট ওয়ে হাউ টু সলভ দ্য মানে প্রবলেম ইন ডিউরিং দ্য ক্রাইসিস পিরিয়ড। জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর শামসুল আলম স্যারের কাছে যাব। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। দুইটি বিষয়, একটি হচ্ছে যে এই যে দাম বাড়ানোর প্রস্তাব যেটি দেয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, এবং আমাদের কাছে যে খবর আছে সেটি হচ্ছে পাম্প মালিকদের যে অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে দাম বাড়িয়েই এই সংকটের সমাধান করা যাবে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে এখন কেবলমাত্র পেট্রোল পাম্পগুলোকেই তেল দেয়া হচ্ছে ডিপো থেকে, কিন্তু পাম্প মালিকরা বলছে যে তাদের যে ডিলার পয়েন্ট বা প্যাক ডিলার, তাদেরকে তেল দেয়া হচ্ছে না, এবং যদি মানে তারা তেল নিচ্ছে না। যদি তারা নেয়, নিয়ম করে দিয়েছে বিপিসি থেকে যে এক জেলায় লাইসেন্স, অন্য জেলায় তেল দিতে পারবে না, যেটি আগে শিথিল ছিল। ক্রাইসিসের এটিও একটি কারণ বলে মনে করেন অনেকে। আপনার বক্তব্য শুনবো। আমি আগে বলেছি যে এই যে তেল আপনারা আনলোড হলো জাহাজ থেকে, সেখান থেকে আপনি পাইপলাইনে তেল নিয়ে আসবেন, যে সিস্টেম তৈরি করলেন সেই সিস্টেম কাজ করছে না। হাজার হাজার কোটি টাকা কেন কাজ করছে না? এতদিন তো কাজ করছিল, এখন করছে না কেন? সে প্রশ্ন তো আমি আপনি অনুমান করে বলতে হবে, আমরা তো ওই সিস্টেমের সঙ্গে নেই। আমরা জাস্ট পত্র পত্রিকায় শুনছি, তথ্য যারা দিচ্ছে যাদের মতো করে দিচ্ছে, বা অ্যাকচুয়াল তথ্য আমরা জানি না। আপনি সমস্ত জায়গাতে অসঙ্গতি, সেই অসঙ্গতি জায়গাগুলো অ্যাড্রেস না করে আপনি সমস্যা সমাধান করবেন করে, যে কথাটা আমাদের আগে আলোচক বললেন। এখন সরকার যদি এই অসঙ্গতিগুলো তার সার্বভৌম ক্ষমতা দিয়ে তৈরি করে এবং সেগুলোকে লালন পালন করে, এবং সেগুলোকে যদি অ্যাড্রেস না করে, তাহলে আমরা পায়ে সুইচ দিয়ে যে আবেদনগুলোর কথা ভাবছি, সে আবেদন কার কানে পৌঁছাবে, কে এক্সিকিউট করবে?
আজকে যে লোকটাকে, আজকে সরকার যখন বড় কর্তা কোনো অফিসে বসে নতুন, সে এসে দেখে যে তার অনুগত যে সে তার উপর নির্ভর করে, সে যোগ্য কি অযোগ্য সেটা দেখে না। বর্তমান সরকার এসেও তাই করেছে। স্যার বিইআরসির ভূমিকাটা কি? বিআরসির ভূমিকা সবকিছুর কেন্দ্রীয় ভূমিকা তার। সমস্ত অসঙ্গতিগুলো এই সেক্টরের, যে অসঙ্গতিগুলো অপরাধের জন্ম দেবে বা অপরাধ বলে বিবেচিত হবে, কোনগুলো অপরাধ বলে বিবেচিত হবে, যা আইনে বলা আছে তা না করা, এবং তা করার মধ্য দিয়েও যদি জনগণের জ্বালানি অধিকার খর্ব হয়, জনগণ আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে জনগণের যে সুবিচারগুলো নিশ্চিত করা আছে সেগুলো না হয়। যেমন ধরেন মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে বলা আছে যে পরিমাণ ব্যয় হবে সেই ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ট্যারিফ নির্ধারণ করতে হবে, মূল্যহার নির্ধারণ করতে হবে। এবার আসেন, তিতাসের কোনো চার্জ ছাড়াই তার 10% লাভ হয়, তাহলে সে লাভ কিভাবে করলো? সে সব ব্যয় করছে, বেতন দিচ্ছে, সমস্ত ব্যয় করছে, তারপরেও তার কোথা থেকে আয় হলো যে সে 10% বেশি আয় করে ফেললো? তার তার এই সার্ভিস চার্জ যেটা ছিল 25 পয়সা সেটা লাগে না, তারপরেও তাকে 25 পয়সা করে সার্ভিস চার্জ দিয়ে বছরে 1,500 কোটি টাকা আয় বাড়িয়ে দিল বিআরসি। বিআরসির এই অপরাধের বিচার কে করবে? এবং বিআরসি যদি এই কাজ করে, সেই বিআরসি কে দিয়ে যদি আপনি বিআরসি চালান, তাহলে আমরা যেসব প্রার্থনা, আবেদন, নিবেদন, যেসব সৎ পথ নির্দেশনা দিলাম সেটাই চলবে, সেটা চলতেই থাকবে, সেটা অব্যাহত থাকবে অনন্তকাল ধরে, এবং এর কোনো কিছুই সমাধান হবে না, শুধু অন্ধকার। স্যার আরেকটি ব্যাপার কি আপনার মনে হয় কিনা, কেউ কেউ বলছে যে এখন যে পরিমাণ সব জায়গায় দেখা যাচ্ছে যে তেল মজুদের ঘটনা আসছে, ভ্রাম্যমাণ আদালতের যে ড্রাইভ সেগুলোর মাধ্যমে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আদতে তার চেয়ে অনেক বেশি হয়তো মজুদ করা হয়েছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কেবলমাত্র পুলিশ কিংবা অন্যান্য বাহিনী সহ, বিশেষ করে সেনা অভিযানের কথাও কেউ কেউ বলছে যে সেনাবাহিনীও এখানে হস্তক্ষেপ করে একটি মানে কঠোর পদক্ষেপ নিতে পারে কিনা, যাতে করে একটি মেসেজ দেওয়া যায় যে অবৈধ মজুদ যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই বিষয়টিকে কিভাবে দেখেন? দেখেন, আমি তো আগেই বলেছি যে এই ম্যানেজমেন্ট করার জন্য সরকার তো আর প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী নয়, এবার সেক্রেটারি নয়। সরকারকে একেবারে মাথা থেকে আরম্ভ করে ডিপোই যে মালিক তেল দিচ্ছে সেও সরকারের একটা অংশ। এই সমস্ত জায়গাগুলো নন ফাংশনিং, সব নিষ্ক্রিয়, চোখের সামনে তেল চুরি হচ্ছে, কেউ এগুলোতে বাধা দিচ্ছে না। একজন নাগরিকের যে দায়িত্ব, সে তার দেশের সম্পদ রক্ষা করা, নিজের সম্পদ যেভাবে রক্ষা করার দায়িত্ব, সে সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হচ্ছে না। তার মানে সরকার অকার্যকর হয়ে গেছে। জি, তো এরকম অবস্থাকে রেস্টোর করার জন্য তো পথ খুঁজতে হবে, এবং সেখানে ইনক্লুসিভ হতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। এই যে ইউনিভার্সিটির কথা বললেন আমাদের এক আলোচক, আজকে বেসরকারি পর্যায়ে 120টা মতো ইউনিভার্সিটি হয়ে গেছে, 116টা তো ফাংশনিং আছে, 50টা মতো বেশি সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, 6-7 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে। এইগুলো কি জনগণ নয়? এই যারা এইগুলোকে সাফার করছে, এই সংকটে ভুক্তভোগী হচ্ছে, তাদেরকে তাদের অংশগ্রহণ নেই, তাদেরকে এই প্রক্রিয়ার সঙ্গে ইনক্লুসিভ করা হয়নি, অন্তর্ভুক্তি করা হয়নি। এই সমস্যার সমাধান করতে গেলে যে সমস্যার ভুক্তভোগী আপনি তাকে দিয়ে সমাধান, সংসদে কি বলা হয়েছে যে আপনারা একটা সিদ্ধান্ত নেন কি নিতে হবে? তোলা হয়েছে? ক্যাবিনেটে কি আলোচনা হয় আমরা জানি না, কিন্তু ক্যাবিনেটে যাই আলোচনা হয় শেষ পর্যন্ত রেজাল্ট আসলো দাম বাড়ানোর জন্য কমিটি গঠন করে দিল। এই সমস্যার সমাধান খোঁজার জন্য কিন্তু আমরা লোক খোঁজার জন্য টাস্কফোর্স গঠন করি, সমস্যার সমাধান খোঁজার জন্য টাস্কফোর্স গঠন করলাম না। সমস্যার সমাধানের জন্য সেক্টরাল রিফর্মের জন্য কোনো সিদ্ধান্ত নিলাম না। সরকারের 45 দিন পার হয়ে গেল। আমি আগের দিন সরকারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য দিয়েছিলাম, প্রত্যাশার কথা বলেছিলাম। আমি এখন হতাশার কথা বলতে পারেন যে আমি অসহিষ্ণু জায়গা থেকে, অসহিষ্ণু হয়ে গেছে সেই জায়গা থেকে কথা বলছি। তার মানে আমার মধ্যে এই পরিবর্তনটুকু আপনার আগের দিনের অনুষ্ঠান আর পরের দিনের অনুষ্ঠান সম্ভবত এক সপ্তাহ যায়নি। জি,
অসংখ্য এই ধন্যবাদ। পরিবর্তনটুকু রিকগনাইজ আমি করতে হবে। স্যার একটু শুনে আসি। ফরিদ পাঠান, যে কথাটি বলছিলাম, এই বিদ্যমান পরিস্থিতি, বলা হচ্ছে সরকারের নানা পদক্ষেপেও যেহেতু পরিস্থিতির উন্নতি হচ্ছে না, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে কি সেনাবাহিনীকেও এর মধ্যে যুক্ত করা প্রয়োজন কিনা? কারণ আমরা তো বিভিন্ন ক্রাইসিসে দেখি, ইভেন যানজটের ক্ষেত্রেও আমরা সেনাবাহিনীর সাহায্য নেই। সেই ক্ষেত্রে এখন ভ্রাম্যমাণ আদালত দিয়েই কি যথেষ্ট, নাকি এই ধরনের পদক্ষেপও নেওয়া সরকারের জন্য জরুরি? অনেক ধন্যবাদ। দেখেন, আমরা দেখেছি যে ভোক্তা অধিকার ওনারা কাজ করেছেন। অনেক সময় ভোক্তা অধিকারকে অনেক জায়গায় বিভিন্নভাবে অপদস্থ করতেও দেখেছি আমরা। যদিও ভোক্তা অধিকার তারা আপনার ল এনফোর্সমেন্ট এদেরকে, পুলিশ এদেরকে নিয়ে অপারেশনে গিয়েছেন। এখন এই অবস্থায় আমার মনে হয় যে আমাদের দেশে যে র্যাব আছে, পুলিশ আছে, তারপর মিলিটারি আছে, এই ল এনফোর্সমেন্ট এজেন্টকে আমাদেরকে এই সার্টেন একটা টাইমের জন্য আমাদেরকে এঙ্গেজ করতে হবে। আর দেখেন, একটা ট্যাঙ্ক তো এত ছোট জিনিস নয় যে আমি লুকায় আপনার পকেটে করে নিয়ে গেলাম। মানুষ, জনগণ সব কিছুই দেখছে, অ্যাকাউন্টেবিলিটি, এবং বিভিন্নভাবে ল এনফোর্সমেন্ট এজেন্টও আপনার দেখেও দেখছে না কোনো কোনো ক্ষেত্রে, আমি সবাইকে বলছি না, কোনো কোনো ক্ষেত্রে। তো এই চুরিটাকে অ্যাকাউন্টেবিলিটি যদি না আসে, দেখেন, প্রাইস হাইকিং ইজ নট দ্য সলিউশন. If you increase the price of the energy, like petrol or gasoline or the electricity, and then the PPI is going to go up, after producer price index is going to go up, CPI is going to go up, consumer price index is going to go up, then inflation is going to rise. যখন ইনফ্লেশন রাইজ হবে, তখন ইটস গোনা এফেক্ট এভরি সিঙ্গেল পারসন ইন দিস কান্ট্রি। প্রতিটা মানুষের ক্ষেত্রে সেই মুদ্রাস্ফীতির ইয়ে দেখা দিবে, মূল্য বেড়ে যাবে। তো এর জন্য আমার মনে হয় যে হু ইজ গোনা পে দ্য এন্ড ইউজারটাকে, যারা ক্রেতা, যারা কিনছে, কিন্তু মধ্য যারা আছেন, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। দে ইনক্রিজ দেয়ার প্রাইস অ্যাকর্ডিং টু দে ইনক্রিজ দ্য প্রাইস অফ দ্য সাপ্লায়ার। তো আমার মনে হয় যে প্রাইস ইনক্রিজ ইজ নট দ্য সলিউশন, অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য সলিউশন। গো ফর দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গো ফর দ্য চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড এনগেজ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্টস। জি থ্যাংক ইউ স্যার, আপনার কাছে শুনবো। ল এনফোর্সিং এজেন্সিকে এঙ্গেজ করার কথা বলছে, এবং সমন্বিত, যেটি আমরা বারবারই বলছি যে সেনাবাহিনীকেও যুক্ত করার সুযোগ আছে কিনা, বা সেই সময় হয়েছে কিনা, এখন সেটিও করার দরকার কিনা, কি মনে করেন আপনি? আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য হিসেবে যেটা মনে করি, আর সেনাবাহিনীকে ইন এইড অফ সিভিল পাওয়ারের নামে এই চোরা কারবারি এবং চোর ডাকাত ধরার জন্য নিয়োগ করা ঠিক হবে না। এই একটা ইনস্টিটিউটকে তার প্রফেশনালিজমের মধ্যে রেখে তাদেরকে থাকতে দেওয়াই বাঞ্ছনীয়। তাদেরকে আবার এই সকল কাজে নিয়ে আসলে নানা রকম আপনার সমালোচনার সম্মুখীন হবে। এটা তো তাদের কাজও না। আমাদের দেশে সাফিসিয়েন্ট নাম্বারে পুলিশ আছে, র্যাব আছে, আমাদের অনেক ইন্টেলিজেন্স এজেন্সি আছে। এগুলো মূলত আপনার উদ্ধার করতে গেলে বা কার্যকর অ্যাকশন নিতে গেলে যে সংগঠনগুলো সবচেয়ে বেশি সুন্দর ভূমিকা রাখতে পারে, যথাযথ ভূমিকা রাখতে পারে, সেটা হলো আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। আজকে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, আগে আমরা একটা সদর বা ডিভিশনাল টাউনে ইন্টেলিজেন্স এজেন্সির মেম্বার কারা, উই নেভার স, আমরা বুঝতাম না। এখন দেখি ইন্টেলিজেন্স এজেন্সির সদস্যদের সঙ্গে টি স্টলে লোকজন আড্ডা দিচ্ছে, এবং কোনো কিছু হলেই থ্রেট করছে, অমুকের কাছে আমি বললে তো মানে একটা ব্যবস্থা গ্রহণ করব। তার মানে এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকেও আপনার একেবারেই কি বলবো, মানে ধারহীন অস্ত্র বানিয়ে ফেলেছে। তো এটা হয়েছে কি ফ্রিকোয়েন্ট ইউজের জন্য। তো এই সংস্থাগুলোর ইয়ে করতে হবে, আপনার রিফর্ম করতে হবে। এদের দায়িত্ব, কর্তব্যবোধ এবং তাদের কোড অফ কন্ডাক্ট, এগুলো আমাদের কনভেনশনাল ওয়েতে যা চলে আসছে তা দিয়ে আর হবে না। এখন এগুলো জনাব শফিকুল ইসলাম, আপনি যেটি বলছিলেন, যেই সব অর্গানাইজেশনগুলো বা যেই অর্গানগুলো কাজ করবার কথা, ফাংশন করবার কথা, অ্যাজ দে আর ব্লান্ট, আপনার কথায় যে তারা ভোতা হয়ে গেছে বা তাদের সেরকম নখদন্তহীন অবস্থা, সেই সব জায়গায়
কি বিবেচনা করা যায় কিনা সেনাবাহিনীর কথা, আমি কিন্তু সেই প্রসঙ্গটি আনছিলাম। যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট এবং অন্য অর্গানগুলো কাজ করছে না সঠিকভাবে, এবং জনগণেরও আস্থা দিনে দিনে যে অবস্থা তৈরি হয়েছে, আপনি নিজেই কয়েকটি উদাহরণ দিলেন, তাতে করে ওই অর্গানাইজেশনগুলোর প্রতি যেহেতু আস্থাহীনতা তৈরি হয়েছে, এবং আখেরে আমরা দেখি বিভিন্ন সময়ে সেটি হয়তো বৃহত্তর আলোচনায় বা গণতান্ত্রিক আলোচনার ক্ষেত্রে দেখতে গেলে সেটি কোন পথে যায় সেটি ভিন্ন বিতর্ক, কিন্তু সেনাবাহিনীকে অনেক মানুষের ভেতর এক ধরনের আস্থা এখনও তৈরি হয়। সেই জায়গায় একটা মেসেজও যায় কিনা অসাধু ব্যবসায়ী যারা, তাদের জন্য মনে হয় তাদের একটা লিমিটেড রোল দিয়ে এঙ্গেজ করা যেতে পারে সাময়িক সময়ের জন্য, কিন্তু তাদেরকে একেবারে ইন ডেপথ কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত করা ঠিক হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব ডক্টর শামসুল আলম স্যারের কথা দিয়েই। স্যার, আপনার কনক্লুডিং রিমার্কস শুনবো, এবং সেনাবাহিনীকে যুক্ত করার বিষয়ে যেই আলোচনাটি হয়েছে সেই ব্যাপারেও যদি কিছু মন্তব্য করতে চান, যেহেতু পরিস্থিতির উন্নতি কোনোভাবেই হচ্ছে না। যে আজকের এই সংকট, আজকের এই বিপর্যয় বর্তমান সরকারের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এই সংকট সমাধানের মধ্য দিয়ে এই সরকার জনগণের মনে অমর হয়ে থাকতে পারে। এরপরে আসছে সেনাবাহিনী, বা এই সংকট মোকাবেলা করার জন্য আমরা যদি এই সিদ্ধান্তে আসতে পারি, যে কথাটা আমার ইমিডিয়েট আলোচক বলেছেন, দুইজন আলোচকই কম বেশি একই কথা বলেছেন, যে সরকারের যে সমস্ত অর্গান তারা আসলে নিষ্ক্রিয় হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। ওনাদের ভাষায় ভোতা বলেছেন, আমি নিষ্ক্রিয় অকার্যকর বলতে চাই আরেকটু হয়তো সেটা ডেপ বাড়ানোর জন্য, বিষয়টি একই। এই ভোতা অস্ত্র দিয়ে আসলে তার যা কাজ সেটা করা সম্ভব নয়। এই বিষয়টি আমরা তিনজন এবং আপনি সহ আমরা চারজন এ ব্যাপারে এক অভিন্ন মত যদি পোষণ করি, তাহলে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে যদি কার্যকর থাকতে হয়, সরকার কিন্তু এই কারণে অক্ষম হয়ে গেছে, সরকারকে যদি সক্ষম থাকতে হয় তাহলে এই খাতকে এক সময়ে সরকার, বিগত সরকার জরুরি অবস্থা মনে করে জরুরি জ্বালানি সাপ্লাই করার জন্য বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন তৈরি করে প্রথাগত আইন তছনছ করে আজকের এই জায়গায় নিয়ে এসছে। জরুরি উৎপাদন ক্ষমতা বাড়াইছে, টাকা বেড়ে গেছে, সব হয়েছে, ক্ষমতা বেড়ে গেছে, বিদ্যুৎ বাড়িনি, জ্বালানি বাড়িনি। তাহলে এই অবস্থা মোকাবেলা করার জন্য আবার আরেকটা জরুরি অবস্থা ডিফাইন করতে হবে সংসদে করে, আমি মনে করি সেটা খুব ইমার্জেন্সি হয়ে গেছে, করতে হবে। এবং জনগণের সম্পদ রক্ষা করার জন্য সেনাবাহিনী আমাদের সন্তান, আমাদের দেশপ্রেমিক, তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে তারা শান্তি বাহিনী হয়ে বিভিন্ন দেশের শান্তি এবং এই সমস্ত অবস্থা মোকাবেলা করতে অবদান রাখছে। দেশে কেন তারা রাখতে পারবে না? তাদেরকে ব্যবহার করার জন্য, তাদেরকে কাজে লাগানোর জন্য আমাদের, যেমন অন্য ক্ষেত্রে বললাম যে আমরা সক্ষম নই, সেখানেও যদি সক্ষমতা পরিচয় না দিতে পারি তাহলে আর কিন্তু আমাদের ফিরে আসার পথ থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।